হ্যাঁ, ওই দিনই সন্ধ্যার দিকে স্কুলের প্রাঙ্গণে ছেলেদের নিয়ে যখন ঘটোৎকচ খেলা করছে, ওই লোকটি আসে এবং ঘটোৎকচের সঙ্গে কথাবার্তার পর তারা কী সব বলতে বলতে রেল লাইনের দিকে হাঁটতে হাঁটতে চলে যায়। তারপর আর তাকে কেউ দেখেনি। অনেক খোঁজবার চেষ্টা করেছিলাম লোকটাকে, কিন্তু কোনো কিনারাই করতে পারিনি। আচ্ছা, ভালো কথা, তুমি বলেছিলে না মৃত্যুঞ্জয় কালভার্টের নিচে যেখানে ঘটোৎকচের মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানে তার আশেপাশে কতগুলো জুতোর ছাপ দেখতে পাওয়া গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সেই জুতো ছাপের তো ফটোও আমার তোলা আছে। আচ্ছা, ফটো তো আছে, কিন্তু ভালো করে মাইনিউটলি কি অবজার্ভ করে দেখেছিলে সে জুতোর ছাপগুলির মধ্যে কোনো পিকুলিয়ারিটি বা বিশেষত্ব নজরে পড়বার মতো ছিল কিনা? না, আমি তো ধরতে পারিনি। তবে হ্যাঁ, কি একজন ফুটপ্রিন্ট এক্সপার্টকে দেখানো হয়েছিল ডিএম এর নির্দেশে সে ছাপগুলো। তিনি রিপোর্ট দিয়েছিলেন ছাপগুলো স্টাডি করে একটা। ও রিপোর্টে আছে? হ্যাঁ আছে, নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে এসো তো। রিপোর্টে লেখা আছে, দেখা গেল যার জুতোর ছাপ, সম্ভবত সে লোক বাঁ পায়ের গোড়ালির ওপর একটু বেশি জোর দিয়ে হাঁটেন বা তার হাঁটা অভ্যাস, যার ফলে বাঁ পায়ের জুতোর হিল একটু বেশি হয়েছে এবং ছাপ দেখে মনে হয় লোকটির কোনরূপ তাড়াহুড়ো ছিল না, ধীরে সুস্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ শেষ করেছে। জুতোর সোলের ছাপ দেখে ও প্যাটার্ন দেখে মনে হয় দামি বিলাতি জুতো ও মজবুত সোল, সাধারণত বরফি কাটা রবারের সোল বলেই মনে হয়। বেশ বড় সাইজের জুতোর ছাপ। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সুধাময়ী গত 3 মাস ধরে পিত্রালয় শান্তিপুরে আছেন। অস্ফুট কণ্ঠে চিৎকার করে ওঠেন রামকিঙ্কর। কি বললে পার্বতী? হ্যাঁ, সুধাময়ীর সন্তান হবে। সত্যি? সত্যি বলছো? হ্যাঁ সত্যি, সেখান থেকে লোক এসে একটু আগে খবর দিয়ে গিয়েছে। আমি যাব, আমি এক্ষুনি যাব। না, সেখানে এখন তোমার যাওয়া হবে না। যাওয়া হবে না? কেন? তাতে করে অমঙ্গলের আশঙ্কা আছে। অমঙ্গল? আরে শোনো, বিরাট এক জ্যোতিষী গণনা করে বলেছেন পুত্রের জন্মাবার পরও 1 মাস পর্যন্ত গোপন রাখতে হবে। কিন্তু কেন? কেন? তোমার আত্মীয় স্বজন যারা, তোমার কোনো সন্তানাদি নেই বলে উৎপেতে আছে, এই সংবাদে তারা কেউই সুখী হবে না এবং চেষ্টা করবে ওই বংশধরদের তোমার। ও বুঝেছি, তাহলে গোপন থাক এখন, তারপর নির্বিঘ্নে সন্তান জন্ম নিক, সব কথা পরে জানানো হবে যথাসময়। 7 মাস বাদে তারপর একদিন বৌরানী সুধাময়ী দেবী 1 মাসের এক শিশুপুত্র নিয়ে সিংহবাড়িতে ফিরে এলেন। সানাই বাজতে লাগলো, চারিদিকে আনন্দ, ধুমধাম, হইচই। পুত্রের নামকরণ হলো নবকুমার সিংহ। ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবে এর সাথে মিল নিতান্তই আকস্মিক এবং কাকতালীয়। নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের গল্প নিহার রঞ্জন গুপ্তের লেখা ঘটোৎকচ সংহার। ছোট শহর, সংবাদটা তাই বোধ করি দেখতে দেখতে আগুনের মতোই সর্বত্র ছড়িয়ে গিয়েছিল। ঘটোৎকচ খুন হয়েছে। রক্তাক্ত মৃত অবস্থায় ঘটোৎকচকে রেল লাইনের ধারে মাঠের মধ্যে ডিস্টেন্স সিগন্যালটার একেবারে কাছ বরাবর যে কালভার্টটা, তারই পাশে পাওয়া গিয়েছে। স্থানীয় থানা অফিসার মৃত্যুঞ্জয় বরাট সবে সকালবেলা উঠে থানা সংলগ্ন তার কোয়ার্টারের খোলা আঙিনায় নিম গাছটার তলায় একটা চেয়ার পেতে আরাম করে প্রভাতী চায়ের কাপে চুমুক দিয়েছেন। এমন সময় কনস্টেবল জনার্দন পাণ্ডে এসে সংবাদটা দিল। স্যার, ঘটোৎকচ খুন হয়েছে। সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে হঠাৎ এমন চমকে উঠেছিলেন বরাট যে হাতের কাপ থেকে খানিকটা চা ছলকে মাটিতে ও তার পরিধেয় বস্ত্রের ওপর পড়ে যায়। কে কে খুন হয়েছে? আগে ঘটোৎকচ। বলিস কি? আগে হ্যাঁ। ঠিক জানিস তো? আগে এইমাত্র নিজের চোখে দেখে এলাম লাশ। তবু যেন কেমন ব্যাপারটা অবিশ্বাস্যই মনে হয় বরাটের।
ঘটোৎকচ খুন হয়েছে, কিন্তু সত্যি যদি হয়ে থাকে কার দ্বারা এই কাজ সম্ভবপর হলো? বিরাট দৈত্যাকৃতি লোকটাকে কার এমন বুকের পাটা হলো এ শহরে যে খুন করলো? কয়েক মুহূর্ত অতঃপর বরাট যেন ঝিম মেরে বসে থাকেন। একটি শব্দ বের হয় না তার মুখ দিয়ে। হাতের চায়ের কাপটা ততক্ষণে নামিয়ে রেখেছেন মাটিতে এক পাশে। পান্ডে, হ্যাঁ স্যার। সত্যি ঘটোৎকচ খুন হয়েছে? হ্যাঁ স্যার। কোথায়? ডিস্টেন্স সিগন্যালের কাছে যে মাঠটা, সেইখানেই কালভার্টের ধারে এখনো পড়ে আছে লাশটা স্যার। তা খবরটা পাওয়া গেল কি করে? গোয়ালারা ওই পথ দিয়ে যায়, মিঠু গোয়ালাই এসে ভোরবেলা খবরটা দেয় আমাকে। প্রথমটায় আমাদেরও বিশ্বাস হয়নি স্যার, আমি আর সুখদেও তাই গিয়েছিলাম। তারপর গিয়ে দেখলাম ব্যাপারটা সত্যি, মিথ্যে নয়। তো খুন হয়েছে বুঝলে কি করে? বুকে আর পিঠে ছোড়ার আঘাত রয়েছে। ছোড়ার আঘাতে মরেছে? হ্যাঁ স্যার। আশ্চর্য, আশ্চর্য নিঃসন্দেহে। ঘটোৎকচের মতো দৈত্যকে ছোড়া দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। শুধু কি দৈত্যের মতো চেহারাই লোকটার, অসুরের মতো শক্তিও ছিল শরীরে। আর এ তল্লাটে কথাটা কে না জানতো। ক্যানালের ধারে কাছারির প্রাঙ্গণে রাস্তা তৈরি করবার মিউনিসিপ্যাল অফিসের যে কমপক্ষে 20 মণি লোহার রোলারটা পড়ে আছে, একাই ঘটোৎকচ সেটাকে প্রাঙ্গণের এক মাথা থেকে অন্য মাথায় টেনে নিয়ে যেতে পারত। প্রথম দিন কথাটা শুনে বরাট বিশ্বাস করতেও পারেননি। দূর, তাও হয় নাকি? না, সেটা কোনো একটা মানুষের পক্ষে আদৌ সম্ভব? ছেলে বিল্টু তাই কথাটা বলতে একদিন হেসে উঠেছিল বরাট। বিল্টু কিন্তু তবু বলেছিল, হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি ঘটোৎকচ পারে। আর পারবেই না কেন বলো বাবা? ও তো আর মানুষ না। তবে কি? সেই সেই হ্যাঁ, পরনি মহাভারতে ভীমসেন মধ্যম পাণ্ডবের পুত্র ঘটোৎকচ। হা হা করে অতঃপর হেসে উঠেছিলেন বরাট ছেলের কথায়। বাহ, হাসছো যে? সত্যি তুমি জানো না? ও সেই রাক্ষসী হিড়িম্বা আর ভীমের ছেলে। ওই আমাদের গল্প করেছে, বলেছে সব কথা। কি বলেছে? সবাই জানি, কুরুক্ষেত্রের যুদ্ধে ঘটোৎকচের মৃত্যু হয়েছিল, কিন্তু আসলে তা হয়নি। তবে মরার ভান করে পড়েছিল যুদ্ধক্ষেত্রে। তারপর রাত্রি এক সময় উঠে চলে গিয়েছিল। কোথায়? মানস সরোবরে। তাই নাকি? হ্যাঁ, এতদিন তো সেখানেই ছিল। সেখানে ছিল তো এলো কেন? একা একা ভালো লাগলো না, তাই চলে এলো। কিন্তু সে যাই হোক, বরাট কিন্তু 20 মণি সেই রোলার টানার কথাটা ভোলেননি। এক রবিবার ছুটির দিনে ঘোড়ায় চেপে ফিরছিলেন দূরগা থেকে একটা চুরির মামলার তদন্ত সেরে। গ্রীষ্মের নির্জন দ্বিপ্রহর খা খা করছিল। অন্যান্য দিন ওই সময়টা আদালত প্রাঙ্গণে লোক গমগম করে। সেদিন রবিবার, একটি জনপ্রাণীও ছিল না। আদালত প্রাঙ্গণের পাশ দিয়েই রাস্তাটা। নিজেও পিপাসার্ত হয়েছিলেন, ঘোড়াটাও বোধহয় পিপাসার্ত হয়েছিল। ঘর্মাক্ত দেহে ধীরে ধীরে হাঁটছিল। হঠাৎ বরাটের নজরে পড়ে আদালত প্রাঙ্গণে বিরাট শাখা পোশাকা বহুল বটগাছটার তলায় 20 মণি সেই রোলারটার ডান্ডাটার ওপর বসে দৈত্যাকৃতি ঘটোৎকচ আপন মনে দুলে দুলে একটা কবিতা আউড়ে চলেছে। আই কাম তাড়াতাড়ি, যদু মাস্টারে শ্বশুর বাড়ি। রেল কাম ঝামাঝাম, পা পিছলে আলুর দাম। পরিধানে লোকটার সেই বিচিত্র পোশাক, বহু পুরাতন রং জ্বলা ছিন্ন, এখানে ওখানে তালি দেওয়া মিলিটারি প্যান্ট ও কোট, পায়ে একজোড়া ছেঁড়া জুতো, মাথা ভর্তি ঝাঁকড়া ঝাঁকড়া চুল, রুক্ষ তৈলহীন জট পাকানো, এক মুখ কাঁচা পাকা দাড়ি। হঠাৎ ঘোড়ার রাশ টেনে থামালেন বরাট ওর দিকে নজর পড়তেই। দৈত্যাকৃতিই বটে লোকটা, যেমন লম্বা তেমনই পেশিবহুল চেহারা। হঠাৎ ঘটোৎকচ রোলারটার ওপর থেকে নেমে রোলারটার চারপাশে মার্চ করতে শুরু করে ও সেই সঙ্গে আবৃত্তি করে চলে আগের মতো। আই কাম ভাই কাম তাড়াতাড়ি, যদু মাস্টারের শ্বশুর বাড়ি। বরাট কেমন যেন একটু কৌতূহল বোধ করেন। হঠাৎই যেন মনে পড়ে যায় কয়েকদিন আগে তার পুত্র বিল্টুর কথাগুলো। ঘোড়া থেকে নেমে ওর দিকে এগিয়ে আসেন। এই শোনো! কথাটা যেন ঘটোৎকচের কানেই যায় না। যেমন মার্চ করছিল রোলারটার চারপাশে ঘুরে ঘুরে, তেমনই মার্চ করে যেতে লাগলো। ওয়েলকাম ঝমাঝম, পা পিছনে আলুর দম। এই, একেবারে বলার সামনে এসে দাঁড়ান লোকটার, কিন্তু লোকটা তবু মার্চ করছে আপন মনে। হল্ট হল্ট! হঠাৎ মনে পড়ে গেল কথাটা বরাটের। বিল্টু বলেছিল, জানেন বাবা,
ও যখন রাস্তা দিয়ে হাঁটে বা কোথাও যায়, ওকে ডাকলে বা দাঁড়াতে বললে কিছুতেই শুনবে না। শুনবে না? না, কানই দেবে না। কেন? কেন আবার কি, পাণ্ডু রাজ্যের বংশধর তো, রাজার বাড়ির ছেলে। তাছাড়া পঞ্চপাণ্ডবদের ছেলেদের মধ্যে ওই তো বড় ছিল, ওরই তো রাজা হবার কথা ছিল। ও তাই নাকি? হ্যাঁ, তুমি মহাভারত একদম ভুলে গেছো বাবা, কিচ্ছু তোমার মনে নেই। তা কবে পড়েছি, মনে থাকে? রাজার ছেলে তো। বিল্টু বলে চলে, রাজার মতো সম্মান করে ওকে বলতে হবে হল, তবেই ও দাঁড়াবে, নচেত নয়। বিল্টু সেই কথাটাই হঠাৎ মনে পড়ায় বিরাট বললেন, হল্ট। আশ্চর্য, সঙ্গে সঙ্গে থেমে গিয়েছিল লোকটা এবং ভ্রু কুচকে বড়াটের দিকে তাকিয়েছিল। কে তুমি? কি চাই? কি নাম রে তোর? ঘটোৎকচ সিংহ। কি নাম বললি? হ্যাঁ, ঘটোৎকচ সিংহ। বেশ বেশ, তা শুনেছি তোর গায়ে নাকি খুব জোর, একাই ওই রোলারটা টানতে পারিস? এককালে শাল গাছ উপরে আমি যুদ্ধ করেছি, তা ওটা তো তার কাছে কিছুই না। দেখবে, দেখতে চাও? কথাটা বলেই হঠাৎ এগিয়ে গিয়ে রোলারের হ্যান্ডেলটা দু হাতে ধরে সত্যি সত্যি গড়গড় করে টেনে নিয়ে আবার যথাস্থানে টানতে টানতে ফিরে এলো। মনে হলো বরাটের যেন অক্লেশেই কাজটা সে করলো। অবাক হয়ে গিয়েছিলেন সেদিন বরাট, লোকটার গায়ের শক্তির পরিচয় পেয়ে। কয়েকটা মুহূর্ত তার মুখ থেকে কথা বেরোয়নি, আর তাই বোধহয় খুশি হয়ে পকেট থেকে একটা টাকা বের করে ঘটোৎকচের দিকে ছুঁড়ে দিয়েছিলেন। নে নে, সাবাস। সঙ্গে সঙ্গে লোকটার সমস্ত মুখটা যেন ঘৃণায় কালো হয়ে যায় এবং ঘৃণা ভরা কণ্ঠে বলে ওঠে, মা থুতু ছিটোতে থাকে। থতমত খেয়ে কোনো মতে বলার যেন সেখান থেকে পালিয়ে এসেছিলেন। পরে এএসআইআর এর মুখে শুনেছিলেন, ভিক্ষুকের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেও লোকটা কখনো কারো কাছে ভিক্ষে করে না বা ভিক্ষে কারো কাছ থেকে নেয় না, তবে কেউ ডেকে খেতে দিলে সানন্দে খায়। শহরের গৃহস্থরাই না শুধু, বাজারের দোকানদারেরা, বিশেষ করে বাজারের সেরা ও সবচাইতে বড় মিষ্টির দোকান রাজলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মনমোহন পাড়ে প্রায়ই ঘটোৎকচকে পেট ভরে খাওয়াতো। শহরের ছোট ছোট ছেলে মেয়েদের ও বিশেষ প্রিয় ছিল বলে বহুল গৃহস্থ বাড়ির মায়েরা ও গিন্নিরা ওকে প্রায় ওর বাড়িতে ডেকে নিয়ে খেতে দিত। খাওয়াও ছিল লোকটার দেখবার মতো। 3-4 জনের রুটি তরকারি একাই খেয়ে নিতে পারতো, অমনি করেই খেত, ভিক্ষে কখনো করতো না। রেল লাইনের দিকে যেতে যেতে ওই কথাই ভাবছিলেন মৃত্যুঞ্জয় বরাট। গায়ে অমন অসুরের মতো শক্তি, তাছাড়া অমন নিরীহ সকলের প্রিয় লোকটা, তাকে কে খুন করলো আর কেনই বা খুন করলো? অকুস্থলে যখন গিয়ে পৌঁছলেন বরাট, সেখানে তখন ছেলে বুড়ো ও নানা বয়সী মানুষের রীতিমতো একটা ভিড় জমে গিয়েছে। কোনো মতে ভিড় ঠেলে বরাট গিয়ে মৃতদেহের সামনে দাঁড়ালেন। বিরাট একটা শালগাছ যেন মাটিতে পড়ে আছে। কালভার্টটার নিচে খানিকটা জল বরাবরই থাকে, কখনো শুকায় না। মাঠে দিনের বেলা গরু মহিষ চড়ে, তারাই এসে তৃষ্ণার্ত হলে ওখানে জল খায়। আশেপাশের কাদায় তাদের খুঁড়ের দাগ বর্তমান। মুখ থুবড়ে উবুর হয়ে সেই কাদা ও জলের মধ্যে লাশটা পড়ে আছে। আশেপাশে তখনও চাপ চাপ রক্ত কালো হয়ে জমে আছে। পাণ্ডে মিথ্যে বলেনি, সত্যি পেটে, বুকের পাশে ও পিঠে ছোড়ার আঘাত রয়েছে এবং সেই ক্ষতস্থান থেকেই রক্তক্ষরণ হয়েছে বোঝা যায়। বরাটকে এগুতে দেখে সকলেই একটু দূরে দূরে সরে দাঁড়ায়। এদিক ওদিক তাকাতেই বরাটের নজরে পড়ল কাদার উপর জুতোর শোলের কতকগুলো ছাপ। আরও একটা ব্যাপার নজরে পড়ে তার, একদিকের ঘাসগুলো যেন থেতলে গিয়েছে, মনে হয় কোনো ভারী জিনিস টেনে হিঁচড়ে নিয়ে আসার দরুনই ঘাসগুলো অমন থেতলে গিয়েছে। পরিধানে লোকটার সেই মিলিটারি পুরাতন জীর্ণ তালে দেয়া কোট প্যান্ট। শেষ পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাবার ব্যবস্থা করে থানায় ফিরে এলেন বরাট এবং ফিরে এসে কাদার বুকে জুতোর ছাপগুলো একটা ফটো তুলিয়ে রাখবার ব্যবস্থা করলেন। বাড়িতে ফিরে দেখেন তার পুত্র সীমান বিল্টু ঘটোৎকচকে দেখতে যাবার জন্য তার মার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিয়েছে। তার মাও যেতে দেবে না, বিল্টুও যাবে, কান্না শুরু করেছে। কি ব্যাপার, কি হলো? ওই দেখো, ঘটোৎকচ না, কে মরেছে তাকে এখন দেখতে যাবে। বিল্টু বাপকে দেখে সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমি যাবো বাবা, মা যেতে দিচ্ছে না। কিন্তু সেখানে আর গিয়ে কি হবে বিল্টু?
সে তো মরে গিয়েছে। না, আমি যাব। ঘটোৎকচ মরতে পারে না, মিথ্যে কথা। সে মরেনি, কখনো মরেনি। সত্যি সে মারা গেছে বিল্টু। না না, তোমরা ধরো না। কুরুক্ষেত্র যুদ্ধেও তো তোমরা ভেবেছিলে সে মরেছে, কিন্তু সে কি মরেছিল? মানুষ সরোবরে চলে গিয়েছিল। কিন্তু এবারে সত্যি মরেছে। কিছুতেই না, আমি যাব। সত্যিকারের ভালোবাসার ওপর যে বিশ্বাস দাঁড়িয়ে থাকে তার মূল যে কত গভীর 8 বছরের ছেলের কথায় বুঝতে পারেন বরাট। তাই বোধ করি ওই কথার কি জবাব দেবেন প্রথমটায় বুঝে উঠতে পারেন না, চুপ করে থাকেন। বাবা, কি? আমি যাব। বাবা তাকে দেখতে আমি যাবই। কি ভেবে বরাট বললেন, বেশ চল, আমি তোমাকে নিয়ে যাব। কথাটা শুনে বরাট গৃহিণী ক্ষেপে ওঠেন। তোমারও কি বাচ্চার সঙ্গে সঙ্গে মাথাটা খারাপ হলো নাকি? কোথাকার কি না কে খুন হয়েছে ওই বাচ্চা ছেলেকে, তাই দেখাতে নিয়ে যাচ্ছ? তারপর ভয় টয় পেয়ে একটা কেলেঙ্কারি ঘটুক। সত্যি তো, কি ছেলে মানুষই করতে চলেছেন বরাট। ছেলে মানুষ সেই বীভৎস দৃশ্য দেখে যদি সত্যি ভয় পায়, কি করবেন বুঝে উঠতে পারেন না। বিল্টু ততক্ষণে আবার তাগাদা দেয়। ভয় পাবো না বাবা, তুমি চলো। কিন্তু বিল্টু, সেখানে তো আর সে নেই। ধাঙরটা এতক্ষণে ঠেলা গাড়িতে করে তাকে হাসপাতালে লাশ কাটা ঘরে নিয়ে গিয়েছে। এখানেই তবে চলো। উফ, ও সেখানে সিভিল সার্জন আমাদের ঢুকতে দেবে না। বিল্টু কাঁদতে শুরু করে। বিল্টুর কান্না দেখে কি জানি কেন বড়টের মনটা তেমন বিষণ্ণ হয়ে যায়। কোনো মতে সেখান থেকে তিনি যেন পালিয়ে বাঁচেন। সন্ধ্যার দিকে একটা বিচিত্র খবর পান বরাট। বিল্টুর সমবয়সী একপাল ছেলে নাকি বিকেলের দিকে দল বেঁধে সব লাশ কাটা ঘরের সামনে গিয়ে হাজির হয়েছিল। সবাই তারা ঘটোৎকচকে দেখবে। অবশেষে অনেক কষ্টে তাদের সিভিল সার্জন সেখান থেকে সরিয়ে দিয়েছেন মিথ্যা কথা বলে যে ঘটোৎকচ নাকি লাশ কাটা ঘরে নেই। সেই সঙ্গেই শুনলেন বরাট লোকটা নাকি ছোটোখাটো ছেলেদের অত্যন্ত প্রিয় ছিল। স্কুলের মাঠে ছেলেরা যখন খেলতে যেত তখন নাকি প্রায়ই তাদের মধ্যে গিয়ে হাজির হতো ঘটোৎকচ এবং তাদের সঙ্গে এক হয়ে মিশে গিয়ে খেলতো, নানা গল্প করত। রাত্রে খেতে বসে গৃহিণীর কাছে শুনলেন বরাট বিল্টু নাকি বলেছে, দেখলে তো মা, ঘটোৎকচ মরেনি। লাশ কাটা ঘরে তাকে রাখা হয়েছিল, কেউ জানে না কেমন করেছে চলে গেছে কোথায়। কথাটা বলে গৃহিণী বললেন, হ্যাঁ গো, তা সত্যি সত্যি অমূল লোকটাকে কে খুন করলে বলো তো? সকাল থেকে আমিও এই কথাটাই ভাবছি রমা, অমন লোকটার কে শত্রু ছিল এই শহরে? ভালো করে তদন্ত করো না। তদন্ত তো করতে পারো। তদন্ত তো করবই। দিন দুই পরে আরও একটা বিচিত্র সংবাদ পেলেন বরাট। ময়নাতদন্তে ঘটোৎকচের পাকস্থলীতে প্রচুর পরিমাণে অজীর্ণ যে খাদ্যবস্তু পাওয়া গিয়েছিল সেটা কেমিক্যাল পরীক্ষা করে তার মধ্যে তীব্র বিষ পাওয়া গিয়েছে। সংবাদটা দিলেন সেদিন সন্ধ্যায় সিভিল সার্জন সত্যহরি গুহ। বলেন কি মিস্টার গুহ? হ্যাঁ, মৃত্যুর কারণ তবে কি বিষ? ছোড়ার আঘাত নয়? মনে হয় দুটোই। প্রথমে বিষ দিয়ে খাদ্যবস্তুর সঙ্গে, তারপর হয়তো অজ্ঞান টজ্ঞান হয়ে গেলে ছোড়া মেরে শেষ করেছে। এতক্ষণে যেন মৃত্যুঞ্জয় বরাট ঘটোৎকচের মৃত্যুর একটা হদিশ পান। সম্ভবত তাই বিষ দিয়ে প্রথমে অজ্ঞান করে তারপর ছোড়া মেরে শেষ করেছে। নচেত অমন অসুরের মতো লোকটাকে কায়দা করা তো সহজ নয় কারো পক্ষে। কিন্তু কি নিষ্ঠুর হত্যা! তা মশাই, কোনো কিছু সন্ধান টন্ধান পেলেন নাকি? সত্যহরি গুহ বরাটকে জিজ্ঞাসা করেন। না, তবে আমি খোঁজ করছি আর যথাসাধ্য চেষ্টাও করব। লোকটা সম্পর্কে কিছু জানতে পারেননি? এখানে কোথা থেকে এলো, তারাই কোথায় ছিল, সত্যি ওর নামটা কি? সামান্যই জেনেছি লোকটা সম্পর্কে। কি জেনেছেন? এই শহরে গত বছর 2 ধরে ছিল। পূর্বে এখানে ওর কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ ছিল না। শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। আদর করে খেতে দিলে কেউ খেত। খেতে নাকি খুব ভালোবাসতো, কখনো ভিক্ষা করতো না। ভিক্ষে করাকে লোকটা নাকি অত্যন্ত ঘৃণা করত। রাতটা আদালতের বারান্দাতেই প্রায় কাটাতো। অল্প বয়সী ছেলেদের সঙ্গে খুব মিশতো, তাদের খুব প্রিয় ছিল। তবে মধ্যে মধ্যে নাকি রেল লাইনে ওপারে গোয়ালাপাড়ায় যেত। আর কিছু জানতে পারেননি? না, তবে গোয়ালাপাড়ার মিঠু গোয়ালাকে থানায় ডেকে পাঠিয়েছিলাম। সে বললে গোয়ালাপাড়ায় কেষ্ট ভুইয়ার বাড়িতে নাকি মধ্যে মধ্যে যেত, কিন্তু কেন যেত মিঠু তার কিছু বলতে পারেনি। কেষ্ট কি বলে? সে তো আজ দিন সাথে গ্রামে নেই। 7 দিন আগে নাকি কোথায় গিয়েছে, এখনো ফেরেনি।
কেউ জানে না সে কোথায় গিয়েছে, তার বাড়ির লোকেরা? কেষ্টর তো কেউ নেই, সে একাই থাকতো তার বাড়িতে, বিয়ে থা করেনি। একটা ভাইপো ছিল, সে ভাইপো নাকি বছর 5 আগে যুদ্ধে গিয়েছিল আর সে ফিরে আসেনি। শেষ পর্যন্ত ঘটোৎকচের মৃত্যুর ব্যাপারটায় কোনো কিনারাই হলো না, কোন দিক থেকে কোনো হদিশই পাওয়া গেল না। সবাই স্থানীয় লোকেরা প্রায় ব্যাপারটা ভুলেই যায়। মৃত্যুঞ্জয় বরাট কিন্তু ব্যাপারটা ভুলতে পারলেন না, আর ভুলতে পারে না তার ছেলে বিল্টু। বিল্টু এখনো বলে ঘটোৎকচ আবার একদিন দেখো বাবা ফিরে আসবে। যাই হোক, মাস 2 কেটে যায় ওই ঘটনার পর, এবং মাস 2 পরে এক শীতের রাত্রে, রাত তখন প্রায় 10টা হবে, মৃত্যুঞ্জয় একটা তদন্তের ব্যাপারে দিন 2 পরে গৃহে ফিরেছেন। বাড়িতে তখন তিনি একাই। বিল্টু ও তার মা কলকাতায় বিল্টুদের মামার বাড়ি গিয়েছে। পোশাক ছেড়ে গরম জলে হাত মুখ ধুয়ে আহারে বসেছেন, এমন সময় ভৃত্য করালি এসে বললে, একজন পুরো ভদ্রলোক দেখা করতে এসেছেন। কি আবার বুড়ো ভদ্রলোক এলো দেখা করতে এত রাত্রে? বলে দে, আজ দেখা হবে না, কাল যেন আসে। বলেছিলাম, কিন্তু বললেন অনেক দূর থেকে আসছেন। অনেক দূর? আগে হ্যাঁ, পাটনা থেকে নাকি। পাটনা থেকে? আগে তাই তো বললেন। কি ভেবে বরাট অতঃপর বললেন, আচ্ছা বসতে দে। বাইরের ঘরেই বসে আছেন। আশ্চর্য, কি আবার এত রাত্রে এলো পাটনা থেকে তার সঙ্গে দেখা করতে? যাই হোক, আহারাদির পর হাত মুখ ধুয়ে গায়ে একটা শাল জড়িয়ে মৃত্যুঞ্জয় বাইরের ঘরে এসে ঢুকলেন। শীতও পড়েছিল সে রাত্রে হাড় কাঁপানি, সঙ্গে ছিল হাওয়া। হাওয়া তো নয়, যেন বরফের চাবুক। বাইরের ঘরে টেবিলের পরে একটা টেবিল ল্যাম্প জ্বলছিল। শীতের জন্য চারিদিকে জানালা বন্ধ। চৌকির ওপর বসেছিলেন এক ভদ্রলোক। বরাট ঘরে ঢুকতেই আগন্তুক ভদ্রলোক উঠে দাঁড়ান। বসুন বসুন, আপনি পাটনা থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছেন? আগে আপনি তো এখানকার থানা অফিসার? হ্যাঁ। ভদ্রলোক তখনও দাঁড়িয়ে আছেন। বিরাট দশাশয় চেহারা, যেমন লম্বা তেমনই বলিষ্ঠ গঠন। মাথার চুল ও মুখের চাপদাড়ি একেবারে সাদা। সমস্ত মুখখানির মধ্যে এমন একটা সৌম্য গাম্ভীর্য যে সেদিকে তাকালে আপনা হতেই যেন মাথা নত হয়ে আসে। পরিধানেও সৌম্য বেশ, সাদা মোটা খদ্দরের থান ও অনুরূপ ঝুল হাতা পাঞ্জাবি। অতসিত গায়ে কোনো গরম শাল বা আলোয়ান বা কোট জাতীয় কিছু নেই। বয়স চেহারা দেখে সঠিক অনুমান করা দুঃসাধ্য, কারণ চুল ও দাড়িতে শ্বেত শুভ্রতা থাকলেও সুঠাম দেহ ও রিজু দাঁড়াবার ভঙ্গি দেখলে মনে হবে বয়স বুঝি 55-র ঊর্ধ্বে কোনো মতেই নয়। বসুন। ভরাট একেবারে যেন কিছুটা শ্রদ্ধার সঙ্গেই অনুরোধ জানালেন আগন্তুককে। আগন্তুক পুনরায় উপবেশন করলেন। আপনার নাম? ভরাট প্রশ্ন করেন। মৃদু শান্ত কণ্ঠে ভদ্রলোক বললেন, নাম বললেও আপনি আমাকে চিনতে পারবেন না, কিন্তু আমার কাছে আপনার কি দরকার? মৃত্যুঞ্জয় বাবু, দীর্ঘ 16 বছর ধরে আমি একজনকে অনুসন্ধান করছি, এবং গত 7 বছর সমস্ত ভারতবর্ষে এমন জায়গা নেই যে তার অনুসন্ধানে আমি যাইনি। সে আপনার কোনো আত্মীয় বুঝি? আত্মীয়? কিন্তু সে কথার কোনো জবাব না দিয়ে আগন্তুক বললেন, অবশেষে মাত্র পরশু ট্রেনে ওই দিক দিয়ে যেতে যেতে একজন ট্রেন যাত্রীর মুখে একজনের কথা শুনে সোজা আপনার এখানে চলে এলাম, কারণ মনে হলো আপনি যখন এখানকার থানা অফিসার, এই তল্লাটের যাবতীয় খবর আপনিই দিতে পারবেন। কি নাম তার? নাম? হ্যাঁ, সে তার নাম বলতো সম্ভবত ঘটোৎকচ সিং। হঠাৎ যেন চমকে ওঠেন বরাট। বলেন কি? কি বললেন? কি নাম বললেন? হ্যাঁ, ঘটোৎকচ সিং। বরাট যেন পরক্ষণেই গুম হয়ে যান। আগন্তুক আবার বললেন, জানেন আপনি ওই নামের কাউকে? হ্যাঁ জানি। কোথায় কোথায় সে? তার সঙ্গে একটিবার দেখা করা যায় না? কোথায় থাকে সে? বরাট একেবারে নিশ্চুপ, যেন পাথর। বলুন না, চুপ করে আছেন কেন মৃত্যুঞ্জয় বাবু? 16 বছর তাকে আমি খুঁজে বেড়াচ্ছি। ব্রডের মনে হলো ভদ্রলোকের কণ্ঠস্বরটা যেন বুঝে আসে কথা বলতে বলতে, কিন্তু তার সঙ্গে তো দেখা হওয়ার সম্ভব নয়। অত্যন্ত মৃদু কণ্ঠে কথাটা উচ্চারণ করেন বরাট, যেন বলবার আদৌ ইচ্ছে ছিল না, কথাটা তবু বলতে হলো। দেখা হওয়ার সম্ভব নয়? কেন, সে কি এখানে নেই? উৎকণ্ঠায় যেন ভেঙে পড়েন আগন্তুক। না। কোথায় কোথায় গেলে তার দেখা পেতে পারি? বলুন বলুন,
দয়া করে অন্তত আমাকে সেই কথাটা বলুন দারোগা বাবু। সে তো বেঁচে নেই। বেঁচে নেই? না, মাস 2 আগে সে মারা গিয়েছে। মারা গিয়েছে? ঠিক মারা যায়নি। তবে সে খুন হয়েছে। কি বললেন? খুন? হ্যাঁ, খুন। হঠাৎ যেন ভদ্রলোক একেবারে স্তব্ধ হয়ে গেলেন। কয়েকটা মুহূর্তে তার কণ্ঠ থেকে একটি শব্দ পর্যন্ত বেরোলো না। বড়াটো কি বলবেন অতঃপর বুঝতে পারেন না। ঘরের মধ্যে একটা কঠিন স্তব্ধতা যেন থমথম করতে থাকে। প্রায় মিনিট 10 স্তব্ধ হয়ে বসে থেকে উঠে দাঁড়ালেন ধীরে ধীরে আগন্তুক এবং অত্যন্ত মৃদু কণ্ঠে বললেন, আমি অত্যন্ত দুঃখিত তারকা বাবু, এই অসময়ে এসে আপনাকে বিরক্ত করবার জন্য। আচ্ছা, নমস্কার। এগিয়ে যান আগন্তুক দরজার দিকে। হঠাৎ ওই সময় পিছন থেকে ডাকলেন বরাট, শুনুন। না, আমি যাই। বসুন, এত রাত্রে এই ঠান্ডায় কোথায় যাবেন? কিচ্ছু কষ্ট হবে না। এমন কত শীতের রাত তো। এই 16 বছর ধরে তাকে রাস্তায় পথে ঘাটে খুঁজে বেরিয়েছি। স্টেশন তো মাত্র মাইল 2 এখান থেকে, সেখানেই চলে যাব। কিন্তু সেখানে কোনো ওয়েটিং রুম পর্যন্ত নেই। তাছাড়া আজ আর কোনো ট্রেনই নেই। কলকাতায় যাবার ট্রেন সেই ভোর 7টায়। ওয়েটিং রুম না থাক, বেঞ্চ তো আছে, আমি চলি। না না, শুনুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বসুন দয়া করে। কথা? হ্যাঁ, বসুন। দেখুন, আমতা পুলিশ থেকে অনেক চেষ্টা করেছি, কিন্তু আজ পর্যন্ত তার খুনের কোনো হদিশ করতে পারিনি। কে যে তাকে হত্যা করলো আজ পর্যন্ত সেটা বুঝে উঠতেই পারিনি। সে 2 বছর এই শহরে ছিল, কিন্তু আমরা জানতে পারিনি তার আসল নামটা। কোথা থেকে এসেছিল সে, কোথায় তার বাড়ি, ঘর সংসারে তার কে ছিল, আপনজন, সব কথা জানতে পারলে আজও হয়তো তার হত্যাকারীকে খুঁজে বের করবার একটা নতুন পথ পাবো। কিন্তু কি হবে? আর তার হত্যাকারী কে সেই কথা জেনে আর তো সে ফিরে আসবে না। তা আসবে না ঠিকই, কিন্তু তার হত্যাকারীকে ধরতে পারলে সেই দুষ্কৃতিকারীর দণ্ড তো হবে। আচ্ছা দারোগা বাবু, আপনাদের সেই ঘটোৎকচের কোনো ফটো আছে? ফটো? হ্যাঁ, আছে। দেখতে পারি ফটোটা একবার? সত্যি সত্যি সে কিনা যাকে আমি খুঁজছি? ঠিক বলেছেন, আপনি বসুন, আমি ফটোটা এক্ষুনি অফিসের ঘরের ফাইল থেকে নিয়ে আসছি। ঘটোৎকচের মৃতদেহের একটা ফটো পুলিশ থেকে তুলে রাখা হয়েছিল। সেটা একটু পরে ফাইল থেকে নিয়ে এলেন বরাট। পেয়েছেন? হ্যাঁ, এই দেখুন। হাত বাড়িয়ে আগন্তুক ফটোটা নিলেন এবং ক্ষণকাল তীক্ষ্ণ দৃষ্টিতে ফটোটা দেখে ফটোটা বরাটকে ফেরত দিতে দিতে বললেন, হ্যাঁ হ্যাঁ, সেই। তাহলে একেই আপনি খুঁজছিলেন? হ্যাঁ, 16 বছরে অনেক বদলেছিল বটে, তবে বাচকের ভ্রুর পরে জরুলটা বা বাগালের কাটা দাগটা ঠিক তেমনই। ওই জরুলই হচ্ছে বংশের চিহ্ন। নামটা কি সত্যি ওর ঘটোৎকচই ছিল? না। তবে ছোটবেলা থেকেই রাক্ষসের গড়ন ছিল। ও রাক্ষসের মতো খেত বলে ওর ভাইয়েরা ওকে ঘটোৎকচ বলে ডাকতো। ওর তাহলে আরো ভাই ছিল? হ্যাঁ, আরো 3 ভাই। ও সবার বড় ছিল। কেউ যদি মনে না করেন তো আপনি কে? তার সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল? আমি আমি তার কেউ নই। না, আমাকে তার পরিচয়টা দয়া করে যদি বলেন। কি আর হবে তার পরিচয় শুনে আপনার? বললাম তো, তার হত্যাকারীকে আমরা খুঁজে বার করবার চেষ্টা তো করব। বরাটের কথা শুনে আগন্তুক পৌর ভদ্রলোক কেমন যেন বিষণ্ণ অসহায় বোবা দৃষ্টিতে কিছুক্ষণ বরাটের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, কিন্তু তাকে তো খুঁজে পাবেন না। কে বললে পাবো না? নিশ্চয়ই পাবো। সত্যি বলছেন? পারবেন? পারবেন তার হত্যাকারীকে খুঁজে বের করতে? নিশ্চয়ই। আর নাও যদি পারি, সত্যিকারের একটা চেষ্টাও তো করতে পারবো। আপনি দয়া করে বলুন, বলুন তার সম্পর্কে যা জানেন। ভদ্রলোক আবার কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। তারপর বোধ করি একটা দীর্ঘশ্বাস রোধ করে বললেন, বেশ, বলছি তবে শুনুন। ভদ্রলোক বলতে শুরু করলেন। ঘটোৎকচ তার সত্যিই নাম নয়। নাম ছিল তার নবকুমার, নবকুমার সিংহ। ভদ্রলোক বলতে লাগলেন, রানাঘাটের সিংহরা ছিল এককালে বনেদি জমিদার বংশ। বংশমর্যাদায় যে তাদের কেবল ছিল তাই নয়, ধনমর্যাদাও ছিল। সত্যি সিংহরা যাকে বলে ধনী তাই ছিলেন। আমার এই কাহিনী জমিদারের শেষ বংশধর
রামকিঙ্কর সিংহকে নিয়ে। দীর্ঘকাল কোনো সন্তানাদি ছিল না রামকিঙ্কর সিংহের, অর্থাৎ কোনো সন্তানাদি তার হয়নি। সন্তান হয়নি বলে প্রথম দিকে তার কোনো ক্ষেত ছিল না, কিন্তু যত তার বয়স বাড়তে লাগলো কোনো সন্তান না হওয়ার দুঃখটা যেন তাকে বিচলিত করে তুলতে লাগলো। শেষ পর্যন্ত ছেলের কথা ভাবতে ভাবতে রামকিঙ্কর সিংহ এত বিচলিত হয়ে পড়লেন যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সিংহদের বিরাট প্রাসাদের 3 তলার চিলাকোঠায় গিয়ে নিজেকে এক প্রকার নির্বাসিত করলেন। চিলেকোঠা থেকে বেরোন না, কারোর সঙ্গে কথা বলেন না। রটে গেল চারিদিকে রামকিঙ্কর সিংহ পাগল হয়ে গিয়েছেন। ওই রামকিঙ্করের এক ম্যানেজার ছিল, নাম তার পার্বতী চরণ। রামকিঙ্করের বুদ্ধি, বল, ভরসা, পরামর্শদাতা যা কিছু ছিল ওই পার্বতী চরণ। পার্বতী চরণের কথা ছিল রামকিঙ্করের কাছে যেন বেদ বাক্য। তার কথায় রামকিঙ্কর উঠতেন বসতেন। সেই পার্বতী চরণই একদিন চিলেকোঠার দরজায় ভোর রাত্রে এসে ধাক্কা দিয়ে রামকিঙ্করকে ডাকেন, কিঙ্কর দরজা খোল, আনন্দ সংবাদ আছে। ভিতর থেকে জবাব এলো, আমাকে বিরক্ত করো না পার্বতী, আমাকে শান্তিতে থাকতে দাও। শোন, এই মাত্র শান্তিপুর থেকে একটা সুসংবাদ এসছে, বৌরানী সুধাময়ী সন্তান হবে। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। খোলা দরজার সামনে এসে দাঁড়ালেন রামকিঙ্কর। এক মুখ দাড়ি, চোখে বিভ্রান্ত দৃষ্টি, পাগলের মতো চেহারা। সুধাময়ী গত 3 মাস ধরে বিদ্যালয়ে শান্তিপুরে আছেন। অস্ফুট কণ্ঠে চিৎকার করে ওঠেন রামকিঙ্কর, কি কি বললে? পার্বতী সুধাময়ীর সন্তান হবে। সত্যি সত্যি বলছো? হ্যাঁ সত্যি, সেখান থেকে লোক এসে একটু আগে খবর দিয়ে গিয়েছে। আমি যাব, এখনই আমি যাব। না, সেখানে এখন তোমার যাওয়া হবে না। যা হবে না কেন? তাতে করে অমঙ্গলের আশঙ্কা আছে। অমঙ্গল? শোনো, বিরাট এক জ্যোতিষী গণনা করে বলেছেন পুত্রের জন্মাবার পরও 1 মাস পর্যন্ত গোপন রাখতে হবে। কিন্তু কেন? কেন? তোমার আত্মীয় স্বজন যারা তোমার কোনো সন্তানাদি নেই বলে ওত পেতে আছে, এই সংবাদে তারা কেউই সুখী হবে না এবং চেষ্টা করবে এই বংশধরের তোমার। বুঝেছি, তাহলে গোপন থাক এখন, তারপর নির্বিঘ্নে সন্তান জন্ম নিক, সব কথা পরে জানানো হবে যথাসময়ে। 7 মাস বাদে তারপর একদিন বৌরানী সুধাময়ী দেবী 1 মাসের এক শিশুপুত্র নিয়ে সিংহবাড়িতে ফিরে এলেন। সানাই বাজতে লাগলো, চারিদিকে আনন্দ, ধুমধাম, হইচই। পুত্রের নামকরণ হলো নবকুমার সিংহ। এই পর্যন্ত বলে আগন্তুক ভদ্রলোক থামলেন। বরাট বললেন, তবে সেই ঘটোৎকচ? হ্যাঁ। তারপর বলুন। আগন্তুক ভদ্রলোক বলতে লাগলেন আবার, রামকিঙ্কর ছিলেন যেমন সুন্দর কন্দর্পকান্তি, তার স্ত্রী সুধাময়ীও তেমনই ছিলেন সুন্দরী, কিন্তু পুত্র হলেও যেমন কালো তেমনই কুৎসিত। সেজন্য রামকিঙ্করের কিন্তু কোনো দুঃখ ছিল না। সেই কুৎসিত পুত্রকেই তিনি বুকে তুলে নিলেন পরম আগ্রহে ও স্নেহে। রূপোর বাটিতে সোনার ঝিনুকে দুধ খেয়ে নবকুমার বড় হতে লাগলো। প্রচুর খেতে পারত সেই শিশু বয়স থেকেই নবকুমার। দাসদাসীরা আড়ালে মুখ টিপে হাসাহাসি করত, বলতো একটা খুদে রাক্ষস, বলতো মানুষের বাচ্চা নয়, রাক্ষসের বাচ্চা। যেমন খেত তেমনই বলিষ্ঠ গড়ন ছিল। 6 মাসের শিশুকে মনে হতো যেন 1.5 বছরের। রামকিঙ্কর নবকুমারকে অত্যন্ত ভালোবাসলেও কি জানি কেন সুধাময়ী তেমন খুব একটা স্নেহ করতেন না ছেলেকে। যাই হোক, এমনি করে আর বছর 2 কেটে যাবার পর সুধাময়ীর আবার একটি ছেলে হলো। ছেলে তো নয়, যেন গন্ধর্ব। মা বাপের রূপকেও যেন হার মানিয়েছিল সেই ছেলে তার রূপে। তারপর 1.5 বছর পরে আরও 2টি ছেলে হলো রামকিঙ্করের, এবং নবকুমারের যখন 16 বছর বয়স, এমন সময়। বলতে বলতে থামলেন আবার ভদ্রলোক। বলুন না, থামলেন কেন? রামকিঙ্করের বয়স হয়েছিল। ভদ্রলোক আবার বলতে লাগলেন, কবে মারা যান কি জানে, তাই মৃত্যুর আগে সম্পত্তির একটা বিলি ব্যবস্থা করবার জন্য একটা উইল করলেন, এবং উইলে তার 4 পুত্রকে তার সমস্ত সম্পত্তি সমান 4 ভাগে ভাগ করে দিলেন। সেই উইলের ব্যাপার নিয়েই হঠাৎ যেন দপ করে আগুন জ্বলে উঠল। এই কেন? ভদ্রলোক বলতে লাগলেন, সেদিনও ঠিক এমনই শীতের রাত ছিল। হঠাৎ ম্যানেজার পার্বতী চরণে ডাক এলো জমিদারের বাড়ি থেকে। জমিদারের শয়নকক্ষে
পার্বতীচরণ ঢুকে দেখলেন রামকিঙ্কর অস্থিরভাবে ঘরে পায়চারি করছেন, আর সামনে দাঁড়িয়ে সুধাময়ী। পার্বতীচরণ একটু বিস্মিত হয়েই শুধালেন, কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব কেন কিঙ্কর? ঘুরে দাঁড়ালেন রামকিঙ্কর। পার্বতী, কি জিজ্ঞাসা করছো? কি? তোমাকে আমি গুলি করেই মারতাম, কিন্তু মারবো না, কারণ তুমি একদিন আমাকে জীবনে চরম আনন্দের সংবাদ দিয়েছিলে। পার্বতীচরণ ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, তাই যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। কিন্তু এই কাজ তুমি কেন করেছিলে? পার্বতীচরণ তবু চুপ। নবকুমারকে কার সন্তান, কি জাত বলো? ও এক গোয়ালার ছেলে। গোয়ালা? হ্যাঁ। গোয়ালাকে এনে তুমি ব্রাহ্মণের ঘরে ঢুকিয়েছ? এ কাজ করতে আমি বাধ্য হয়েছিলাম, নচেত সে সময় তুমি পাগল হয়ে যেতে। অনেক চেষ্টা করেছিলাম, অনেক অর্থ কবুল করেছিলাম, কিন্তু কোনো মা বাপ গোপনে তাদের সন্তান দিতে চায়নি। তখন বাধ্য হয়েই এক গরিব গোয়ালার কাছ থেকে তাদের সদ্যজাত শিশুটি নিয়ে এসেছিলাম। রামকিঙ্কর এবারে বললেন, সুধাময়ী যতই বলুক, যাকে একদিন পুত্র বলে দশের সামনে স্বীকার করে নিয়েছি, তাকে কিছুতেই আমার সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারি না। তা দোষ কি? সুধাময়ী এবারে বলে উঠলেন, তাই বলে কোথাকার কে গোয়ালার ছেলে আমার ছেলেদের সঙ্গে সম্পত্তি সমান ভাগ পাবে? হ্যাঁ পাবে, কারণ সেও আমার ছেলে। কঠিন কণ্ঠে বললেন রামকিঙ্কর। কিছুতেই আমি তা হতে দেব না। হবেই, কিন্তু পার্বতী, তোমাকে হত্যা না করলেও ক্ষমা করতে পারছি না। তুমি এই মুহূর্তে এই দেশ ছেড়ে চলে যাবে, আর যেন তোমার মুখ না দেখতে হয়। ভদ্রলোক আবার থামলেন। তারপর পার্বতীচরণ চলে এলেন এবং গৃহে ফিরে যাত্রার আয়োজন করছেন। এমন সময় রামকিঙ্কর তার গৃহে এসে উপস্থিত হলেন। নবকুমারকে গৃহের মধ্যে কোথাও পাওয়া যাচ্ছে না। রামকিঙ্কর কথাটা বলতে বলতে একেবারে কেঁদে ফেললেন। সত্যি নবকুমারকে তিনি পুত্রাধিক ভালোবেসেছিলেন। নবকুমার ঘরে নেই মানে কি? শুধালেন পার্বতীচরণ। আমার মনে হয়, রামকিঙ্কর বললেন, পাশের ঘরে ইচ্ছে ছিল, আমাদের সব কথা শুনে সে চলে গিয়েছে। পার্বতী, তাকে যেমন করে হোক ফিরিয়ে নিয়ে এসো। একদিন তুমিই তাকে এনে দিয়েছিলে, আজও তুমিই তাকে ফিরিয়ে নিয়ে এসো যেমন করে পারো। তার মা বাপের বুক থেকে শিশু বয়সে ছিনিয়ে নিয়ে এসে যে বঞ্চনা তাকে আমরা করেছি, তার খেসারত আমাদের দিতেই হবে। আমি ঠিক করেছি, এই উইল ছিঁড়ে ফেলে আবার নতুন উইল করব এবং তাকে দেব অর্ধেক সম্পত্তি। সেই সত্যিকারের আমার জ্যেষ্ঠ সন্তান, তার মুখ থেকেই প্রথমে আমি বাবা ডাক শুনেছি। সত্যি সত্যি রামকিঙ্কর সেইভাবে উইল করলেন। অর্ধেক সম্পত্তি দিলেন নবকুমারকে, বাদ বাকি সম্পত্তি ভাগ করে দিলেন অন্যান্য তার 3 পুত্রদের মধ্যে। কিন্তু সেই যে নবকুমার কোথায় চলে গেল, আর তাকে খুঁজে পাওয়া গেল না। এদিকে বছর খানেকের মধ্যেই রামকিঙ্কর মারা গেলেন এবং মৃত্যুশয্যায় পার্বতীকে অনুরোধ করে গেলেন যেন সে যেমন করেই হোক নবকুমারকে খুঁজে বের করে ওই সম্পত্তি তার হাতে তুলে দেয়, না হলে তিনি মরেও শান্তি পাবেন না। কিন্তু কোথায় নবকুমার? সেই রাত্রে সে অকস্মাৎ রহস্যজনকভাবে উধাও হয়ে গেল বাড়ি থেকে। তারপর থেকে আজ পর্যন্ত তার আর কোনো সন্ধান নেই। নবকুমার হঠাৎ ওইভাবে নিরুদ্দিষ্ট হয়ে যাওয়ায় কেবল রামকিঙ্কর সিংহ মশাই যে মনে আঘাত পেয়েছিলেন তাই নয়, পার্বতীচরণের মনেও নিদারুণ আঘাত লেগেছিল। তার কেবলই মনে হতে লাগলো ছেলেটি দুর্ভাগ্যের জন্য সর্বাপেক্ষা বেশি তিনিই দায়ী। তিনিই তো তার মা বাপের বুক থেকে একদিন নবজাত নবকুমারকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন। দরিদ্রের সন্তানকে রাজা করে দেবেন বলে ছিনিয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু কই, রাজা তো তিনি তাকে গড়তে পারলেন না। নিষ্ঠুর নিয়তি দরিদ্রের সন্তানকে রাজবাড়ি থেকে আবার টেনে নিয়ে গিয়ে পথের দারিদ্রের মধ্যেই ঠেলে দিয়েছে। পাগলের মতোই পার্বতীচরণ সর্বত্র পলাতক নবকুমারকে খুঁজে বেড়াতে লাগলেন এবং ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ একটা কথা মনে হওয়ায় তার বৃদ্ধ বাপের অর্থাৎ নবকুমারের গোয়ালা বাপের কাছে গিয়ে হাজির হলেন দীর্ঘকাল পরে। বরাট ওই সময় প্রশ্ন করলেন, সেই গোয়ালাটার নাম কি ছিল? কেষ্ট। চমকে ওঠেন বরাট নামটা শুনে। বলেন, সে কেষ্ট এখন কোথায় জানেন কিছু? না, রানাঘাটের বাড়িঘর বেচে দিয়ে সেও আজ দীর্ঘকাল নিরুদ্দেশ। নিরুদ্দেশ?
আমার মুখ থেকে তার ছেলের নিরুদ্দেশ পাওয়ার সংবাদ পেয়ে সেও সেখান থেকে চলে যায়। তারপর তারপর আর কি, আজ পর্যন্ত পার্বতীচরণ তাকে দেশে দেশে খুঁজে বেড়াচ্ছিলেন যদি তার দেখা পান, এবং দেখা পেলে তার বিষয় সম্পত্তি তার হাতে তাহলে তুলে দিতে পারেন। কিন্তু আজ সব আশার শেষ হয়ে গেল আপনার মুখ থেকে তার মৃত্যু সংবাদটা শোনার পর। ভদ্রলোক চুপ করলেন। পার্বতীবাবু? ভদ্রলোক যেন ওই সম্বোধনে হঠাৎ চমকে ওঠেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি পার্বতীবাবু, বরাট বললেন। পার্বতীবাবু মাথা নিচু করে থাকেন। যাক, আপনি এসে যে কি উপকারটা করলেন এতদিনে তবু কিছু হদিশ পেলাম, নচেত অন্ধকারেই ঘুরছিলাম। আমার কয়েকটা প্রশ্ন আপনাকে আছে। প্রশ্ন? হ্যাঁ। কি প্রশ্ন বলুন? নবকুমার মানে ঘটোৎকচের আর 3 ভাইরা কি জীবিত? না, তারা কেউই আজ আর জীবিত নেই। সে কি? রামকিঙ্কর সিংহের মৃত্যুর বছর খানেক পরে হঠাৎ নিদারুণ কলেরা রোগে রামকিঙ্কর সিংহের 3টে ছেলেই এক রাত্রেই মারা যান। হ্যাঁ, বলেন কি? হ্যাঁ, তাই। তাহলে বুঝতে পেরেছি কি আপনি বলতে চাইছেন। হ্যাঁ, আজ নবকুমার বেঁচে থাকলে সেই সব কিছুর একমাত্র উত্তরাধিকারী হতো। কথাটা শুনে বরাট অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আচ্ছা, উইলে নবকুমারের অবর্তমানে ওই সম্পত্তি কেউ পাবে এমন কোনো নির্দেশ ছিল কি? শুনছেন নিহার রঞ্জন গুপ্তের লেখা গল্প ঘটোৎকচ সংহার। এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিন। আচ্ছা, উইলে নবকুমারের অবর্তমানে ওই সম্পত্তি কেউ পাবে এমন কোনো নির্দেশ ছিল কি? ছিল না। তবে তবে পার্বতীচরণের পুত্রেরা নিকটবর্তী আত্মীয় হিসাবে ওই সম্পত্তির ন্যায্য অধিকারী ছিল রামকিঙ্কর সিংহের পুত্রদের অবর্তমানে ও নবকুমারের অবর্তমানে। সে কি? কিরকম? হ্যাঁ, একটা কথা আপনাকে বলা হয়নি। পার্বতীচরণ ও রামকিঙ্কর সিংহ ওরা পরস্পর জাঠতুতো ভাই ছিল, অর্থাৎ ওদের পিতামহ একই ব্যক্তি ছিলেন। আচ্ছা, পার্বতীচরণ মানে আপনার বাবার কোনো সম্পত্তি ছিল না? ছিল, তবে বাবা সবই নষ্ট করে ফেলেছিলেন তার জীবিত অবস্থাতেই। ইতিমধ্যে কথা বলতে বলতে ভোর হয়ে গিয়েছিল। পার্বতীচরণ উঠে দাঁড়ালেন। আমি তাহলে যাই। আপনার ঠিকানাটা কি রেখে যাবেন দয়া করে? এবারে আমি রানাঘাটেই ফিরে যাব। অতঃপর রানাঘাটের ঠিকানা দিয়ে পার্বতীচরণ ঘর থেকে বের হয়ে গেলেন নমস্কার জানিয়ে। ঘটোৎকচের হত্যা রহস্যের অনেকদিন পরে আবার নতুন করে আলোক সম্পাদ হলো বটে, কিন্তু তবু যেন বরাট কোনো মীমাংসায় পৌঁছাবার কোনো পথ খুঁজে পান না। ঘটোৎকচের অতীত ইতিহাস রোমাঞ্চকর, সন্দেহ নেই, কিন্তু সে অতীত ইতিহাসটাও এত বেশি পুরানো হয়ে গিয়েছে যে তাকে আজ অনুসরণ করতে যাওয়াও পণ্ডশ্রম মাত্র বলেই যেন বরাটের মনে হয়। তাহলেও নতুন করেই যেন আবার ঘটোৎকচ তার মনের মধ্যে সাড়া দিয়ে গিয়েছিল। এবং উক্ত ঘটনার দিন 2 পরে বিল্টুরা হঠাৎ ফিরে এলো তার মামা বাড়ি থেকে, এবং সঙ্গে বেড়াতে এলো বিল্টুর মামার বিরূপাক্ষ। বিরূপাক্ষকে দেখে বরাট কিন্তু খুশিই হয়। সেদিন রাত্রে আহারে বসে এই কথা সে কথার মধ্যে হঠাৎ বিরূপাক্ষই প্রশ্ন করে, ঘটোৎকচের এই ব্যাপারটা কি বলো তো মৃত্যুঞ্জয়? ঘটোৎকচের ব্যাপার? হ্যাঁ, বিল্টু বলছিল। সে এক মিস্টেরিয়াস ব্যাপার হে। তা তুমি তো একজন আজকালকার নামকরা রহস্যানুসন্ধানী হয়ে উঠেছ। তোমাকে কালই ভাবছিলাম ব্যাপারটা বলবো, যদি কোনো হদিশ দিতে পারো। আমি তো কোনো কিনারাই আজ পর্যন্ত করতে পারিনি। তাই নাকি? হ্যাঁ, চলো খাওয়া দাওয়া শেষ হোক, ঘরে বসে সব কথা বলবো তার সম্পর্কে। আহারাদির পর বরাট গড়গড়ার নলটা হাতে নিয়ে একটা আরাম কেদারায় বসে বেশ মৌজ করে ধীরে ধীরে ঘটোৎকচ হত্যা কাহিনী বলতে লাগলেন। আর কাছেই একটা চেয়ারে বসে চারমিনান ফুঁকতে ফুঁকতেই বিরূপাক্ষ শুনতে লাগলো। আগাগোড়া কাহিনী বিবৃত করার পর বরাট শুধালেন, সব তো শুনলে, কিছু হদিশ দিতে পারো? হ্যাঁ, খুব জটিল বলে তো ব্যাপারটা মনে হচ্ছে না হে। কিরকম? তাই প্রথমত ধরো ঘটোৎকচের পূর্ব ইতিহাস, সেই ইতিহাস থেকে 2টি জিনিস আমরা বুঝতে পারছি। হ্যাঁ, কি বলতো? প্রথমত ঘটোৎকচ ওই রকম ছন্ন ছাড়া জীবনযাপন করছিল কেন গৃহত্যাগের পর? কেন?
সম্ভবত তার সত্যিকারের পরিচয়টা জানবার পর যে লজ্জা ও অপমান তাকে আঘাত করেছিল, তার পক্ষে ওইভাবে গৃহত্যাগ করা ছাড়া দ্বিতীয় আর কোনো পথ হয়তো ছিল না, এবং সেটা পরবর্তী জীবনেও নিশ্চয় ভুলতে পারেনি। তাই ওইভাবে ছন্নছাড়া জীবন সে যাপন করেছে। এবং দ্বিতীয়ত, আমার ধারণা তার হত্যার বীজ রোপিত হয়েছিল সেই দিনই, যেদিন রামকিঙ্কর সিংহের উইল সম্পর্কে সব কিছু জানা গেল। কি বলতে চাও বিরূপাক্ষ? যা বলতে চাই তা সহজ ও প্রাঞ্জল। ঘটোৎকচের হত্যার পশ্চাতে ছিল অর্থ। অর্থ? হ্যাঁ, যে অর্থ রামকিঙ্কর সিংহ স্নেহের বশে এবং কর্তব্যবোধে তাকে দিয়ে গিয়েছিলেন। তুমি বলতে চাও তাহলে এতদিন পরে সেই কারণে সে নিহত হয়েছে? এক্স্যাক্টলি, ঠিক তাই। কিন্তু ঘটোৎকচ হঠাৎ নিরুদ্দিষ্ট হয়ে গিয়েছিল, যার ফলে সঙ্গে সঙ্গে হত্যাকারী তাকে হাতের কাছে পায়নি। অবশ্য পেলেও নিশ্চয়ই তাকে সঙ্গে সঙ্গে হত্যা করতো না, লোকের সন্দেহ থেকে নিজেকে বাঁচাবার জন্য। পরে অবশ্যই তাকে খুঁজে পায়নি বলেই হত্যা করতে পারিনি। সত্যি বলছো? হ্যাঁ, আমার অনুমান তাই মৃত্যুঞ্জয়। দীর্ঘ 16 বছর ধরে হত্যাকারী তার অনুসন্ধানে ফিরেছে, অবশেষে খুঁজে পেয়ে হত্যা করেছে। আরও একটা ব্যাপার কি জানো মৃত্যুঞ্জয়? কি? হত্যাকারী ঘটোৎকচের বিশেষ পরিচিত ছিল। পরিচিত? হ্যাঁ, যে কারণে সে অনায়াসেই তার প্রতি ঘটোৎকচের বিশ্বাসের দুর্বলতার সুযোগ গ্রহণ করে ঘটোৎকচের মতো দৈত্যাকৃতি শক্তিশালী মানুষটাকে হত্যা করতে পেরেছিল। যার হাতে নিহত হয়েছে সে তার হাত থেকেই যে মৃত্যুবার নিক্ষিপ্ত হতে পারে ঘটোৎকচের কল্পনারও বাইরে ছিল। ইট ওয়াজ নট অনলি আনএক্সপেক্টেড ফর হিম, আকস্মিকও ছিল। কথাগুলো বলে একটু থেমে বিরূপাক্ষ আবার বলে, আশা করি মৃত্যুঞ্জয় তুমি ঘটোৎকচের হত্যা রহস্যের এই দুটি সূত্র থেকেই হত্যাকারীকে চিহ্নিত করতে পারবে। মানে? আরে মানে আর কি, স্থির মস্তিষ্কে এবারে ভেবে দেখো। হত্যার উদ্দেশ্য তুমি জানতে পেরেছ, কার পক্ষে হত্যা করা সম্ভব তাও জানতে পেরেছ। এবারে খুঁজে দেখো তোমার মনের মধ্যে, হত্যাকারীকে চিনতে তোমার কষ্ট হবে না। অর্থাৎ তুমি বলতে চাও হত্যাকারী কে তুমি বুঝতে পেরেছ? হ্যাঁ, পেরেছি। তবে তবে প্রমাণ না করতে পারলে তো হত্যাকারীর হাতে তুমি হাতকড়া পরাতে পারবে না। কি করে তাকে হত্যা করা হয়েছিল তুমি জানো, কিন্তু কখন কিভাবে সেটা সম্পন্ন করা হয়েছিল সেটা তোমাকে জানতে হবে, এবং তার জন্য তোমার দুটি জিনিসের প্রয়োজন। হ্যাঁ, কি? প্রথমত, সে নিহত হবার আগের দুদিনের তার মুভমেন্ট, কোথায় কোথায় সে গিয়েছে, কোথায় কোথায় সে ছিল, এবং দ্বিতীয়ত ওই দুদিন কার কার সঙ্গে তার দেখা হয়েছে বা তার আশেপাশে কাকে কাকে দেখা গিয়েছে তোমাকে জানতে হবে। একটা কথা পরে অবশ্যই আমি শুনেছিলাম। হ্যাঁ, কি? যে রাত্রে ঘটোৎকচ নিহত হয় তার আগের দিন দুপুরের দিকে গোয়ালাপাড়ায় কেষ্টর কাছে একজন অপরিচিত আপ কান্ট্রির লোক ঘটোৎকচের খোঁজে আসে। সত্যি? হ্যাঁ। কেমন চেহারা ছিল তার? মানে কেমন দেখতে ছিল লোকটা শুনেছো নিশ্চয়ই? এবং বয়স তার কত? শুনেছি বয়স মাঝামাঝি হবে, বেশ লম্বা চওড়া, পরিধানে দামি স্যুট ছিল, মাথায় পাঞ্জাবিদের মতো পাগড়ি ছিল তার, আর চোখে কালো কাঁচের চশমা ও ভারী গোফ ও ফ্রেঞ্চ কাট দাড়ি ছিল মুখে। ছদ্মবেশ? কি বললে? ওটা ছিল সেই ব্যক্তিরই ছদ্মবেশ। তারপর? হ্যাঁ, ওই দিনই সন্ধ্যার দিকে স্কুলের প্রাঙ্গণে ছেলেদের নিয়ে যখন ঘটোৎকচ খেলা করছে, ওই লোকটি আসে এবং ঘটোৎকচের সঙ্গে কথাবার্তার পর তারা কী সব বলতে বলতে রেল লাইনের দিকে হাঁটতে হাঁটতে চলে যায়। তারপর আর তাকে কেউ দেখেনি। অনেক খোঁজবার চেষ্টা করেছিলাম লোকটায়, কিন্তু কোনো কিনারাই করতে পারিনি। ভালো কথা, তুমি বলেছিলে না মৃত্যুঞ্জয়, কালভার্টের নিচে যেখানে ঘটোৎকচের মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানে তার আশেপাশে কতগুলো জুতোর ছাপ দেখতে পাওয়া গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সেই জুতোর ছাপের তো ফটোও আমার কাছে আছে। ফটো তো আছে, কিন্তু ভালো করে মানে মাইনিউটলি কি অবজার্ভ করে দেখেছিলে সেই জুতোর ছাপগুলির মধ্যে কোনো পিকুলারিটি বা বিশেষত্ব নজরে পড়ার মতো ছিল কিনা? না, আমি ধরতে পারিনি। তবে কি? একজন ফুটপ্রিন্ট এক্সপার্টকে দেখানো হয়েছিল, ডিএম এর নির্দেশে সেই ছাপগুলো তিনি রিপোর্ট দিয়েছিলেন। ছাপগুলো স্টাডি করে একটা রিপোর্টটা আছে? হ্যাঁ আছে, নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে এসো তো। রিপোর্টে লেখা আছে, দেখা গেল যার জুতোর ছাপ সম্ভবত সে লোক বাঁ পায়ের গোড়ালির ওপর একটু বেশি জোর দিয়ে হাঁটেন, বা তার হাঁটা অভ্যাস, যার ফলে বাঁ পায়ের জুতোর হিল একটু বেশি ক্ষয় হয়েছে। এবং ছাপ দেখে মনে হয় লোকটির কোনোরূপ তাড়াহুড়ো ছিল না, ধীরে সুস্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ শেষ করেছে। জুতোর শোলে ছাপ দেখে ও প্যাটার্ন দেখে মনে হয় দামি বিলাতি জুতো ও মজবুত শোল, সাধারণত বরফি কাটা রবারের শোল বলেই মনে হয়।
বেশ বড় সাইজের জুতোর ছাপ। বারবার দুবার রিপোর্টটা পড়ল বিরূপাক্ষ, তারপর মৃদু কণ্ঠে বললে, আমার অনুমান যদি মিথ্যা না হয়, মৃত্যুঞ্জয় তো হত্যাকারী বেশ বলিষ্ঠ ও লম্বাকৃতি ছিল এবং তার পায়ের পাতা বড়, যার জন্য তার বড় সাইজের জুতোর প্রয়োজন। এবং সে লোকটি ধীর স্থির প্রকৃতির, খুব স্ট্রং মাইন্ডেড, আর খুব সম্ভবত ন্যাটা, অর্থাৎ তার বেশি কার্যকারী বাঁ হাত ও বাঁ পা, ডান হাত ও ডান পায়ের চাইতে। এবং দামি বিলাতি জুতো যখন পায়ে ছিল, অবস্থাও নিশ্চয়ই ভালো ছিল। সো কি, তুমি হত্যাকারীর মোটামুটি একটা পরিচয় পেয়ে যাচ্ছ। তার মানে তার নেচার, প্রকৃতি, তার অবস্থা। কি যে হেয়ালির মতো তুমি বলছো। হেয়ালি নয়, ভুলো না হে একটা কথা, হেয়ালির জবাব পেতে হলে হেয়ালি দিয়েই পেতে হয়। কিন্তু রাত যে এদিকে শেষ হয়ে এলো ভায়া, তোমার ঘুম পেয়েছে কিনা জানি না, কিন্তু ঘুমে আমার তো চোখ বুজে আসছে। বলতে বলতে সত্যি বিরূপাক্ষ উঠে দাঁড়ালো। সেদিন ওই কথাবার্তার পর বিরূপাক্ষকে আর দিন দুই বরাটের ধারে কাছেই দেখা গেল না, বরং দেখা গেল সে অতঃপর তার ভাগ্নে শ্রীমান বিল্টুকে নিয়েই যেন মেতে উঠেছে। সকালবেলাটা বিল্টুর সঙ্গে তার পড়ার বই নিয়ে, দুপুরে বিল্টু স্কুলে যায়, সেই সময়টা যত রাজ্যের ট্র্যাশ বাজে গল্পের বই পড়ে, এবং বিকেলে বিল্টুকে নিয়ে বেড়াতেই সে যেন ব্যস্ত। অনন্যপায় হয়ে তাই সেদিন দ্বিপ্রহরে আহারাদির পর বরাট তাকে আবার চেপে ধরল। দেখো ভাইয়া, তোমার দেওয়া ফর্মুলার কোনো পথেই এখনো পর্যন্ত খুঁজে পেলাম না। বিরূপাক্ষ তখন সবে একটা চারমিনার ধরিয়েছে মৌজ করে, ইজি চেয়ারে গা ঢেলে শুয়েছিল। সেই অবস্থাতেই ভগ্নিপতিকে বললে, হায় রে অন্ধ, এখনো আলো দেখলে না? না, কই আর দেখলাম। কোনোদিনই আর দেখবে না তাহলে। রহস্যের ওপর আলোক সম্পাত হয় সূক্ষ্ম দৃষ্টি ও বিচারের লেন্সের ভেতর দিয়ে, কিন্তু সে লেন্সের মধ্যে কোথাও যদি এতটুকু চির থাকে, তো সব উল্টো পাল্টা হয়ে যাবে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, হাসতে হাসতে বললেন বরাট। তবে এক কাজ করো। হ্যাঁ, কি বলো? ঘটোৎকচের জন্মস্থানটা একবার দেখে আসি চলো। মানে সে রানাঘাট? হ্যাঁ, রানাঘাট। কিন্তু আর কিন্তু নয়, যদি জানতে চাও শেষ রহস্যটুকু, তবে সেইখানেই যেতে হবে। কিন্তু সেখানে গিয়ে কি হবে? পার্বতীচরণ সিংহের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, তাতে লাভ কি? লাভ? হ্যাঁ, পার্বতীচরণ আরো অনেক কিছু জানেন যা তোমাকে বলেননি। যদি সে কথাগুলো তার কাছ থেকে জানা যায়, বা দয়া করে বলেন। শেষ পর্যন্ত পরের দিন উভয় রানাঘাটের দিকেই অগ্রসর হলেন। সন্ধ্যা নাগাদ ট্রেন থেকে গিয়ে নামলেন রানাঘাটে। স্টেশন থেকে প্রায় মাইল দুয়েক দূরে পার্বতীচরণ সিংহের বাড়ি। সংবাদ নিয়ে জানা গেল, একটা সাইকেল রিক্সায় দুজনে চেপে বসলেন। রিক্সায় উঠে হঠাৎ হঠাৎ বিরূপাক্ষ বলে, একটিবার এখানকার থানাটা ঘুরে গেলে বোধহয় ভালো হতো মৃত্যুঞ্জয়। কেন? আরে কেন আবার কি, যার আইনের এলাকায় প্রবেশ করছো তার সঙ্গে একটিবার দেখা করে যাওয়াটাও তো একটা সাধারণ সৌজন্যতা। ও বেশ, তবে চলো। রিক্সা চালককে থানাটা ঘুরে যাওয়ার জন্য বলে বিরূপাক্ষ। মৃত্যুঞ্জয় কিন্তু আদৌ থানায় যাবার ইচ্ছা ছিল না। শুধু থানায় কেন, রানাঘাট রাজবাড়ি তো তার ইচ্ছা ছিল না। রানাঘাটে যে কি প্রয়োজন থাকতে পারে বুঝতে যেন পারছিলেন না বরাট। তাছাড়া পার্বতীচরণের কাছে নতুন করে আর জানা যাবেই বাকি। যা জানবার সবই তো সেদিন তিনি গিয়ে বলে এসেছিলেন বরাটকে। থানার সামনে এসে যখন সাইকেল রিক্সা থামলো, বরাট বললেন, তুমি যাও ভায়া, দেখা করতে হয় দেখা করে এসো, আমি রিক্সাতেই বসে রইলাম। বেশ, তবে বসো, আমি আসছি। তারপরই রিক্সা থেকে নামতে নামতে মৃদু কণ্ঠে বললে, অন্ধ জাগো, না কিবা রাত্র কিবা দিন। প্রায় 1 ঘন্টা বাদে যখন বিরূপাক্ষ ফিরে এলো, মশার কামড়ের জ্বলনিতে মৃত্যুঞ্জয় অস্থির হয়ে উঠেছেন। বিরক্ত কণ্ঠেই সুধান, এতক্ষণ কি করছিলে? ভদ্রলোক জল খাবার খাওয়ালেন বুঝি? হ্যাঁ, প্রচুর। হাসতে হাসতে কথাটা বলে রিক্সায় উঠে গিয়ে রিক্সাওয়ালাকে বললে, চল রে। সিংহদের পৈতৃক বাড়ির অনতি দূরে 100 গজের মধ্যেই পার্বতীচরণের একতলা বাড়ি। সামনের দিকে একটা ফলের বাগান, কাঠের গেট দিয়ে প্রবেশ করলেই বাগানটা পড়ে। বাগানের মধ্য দিয়ে পথ। রিক্সাওয়ালাই গিয়ে সদরে ধাক্কা দিতে একটি 24-25 বৎসর বয়স্ক যুবক এসে দরজাটা খুলে দিল। কে? যুবকের চেহারা সত্যিই দেখবার মতো।
যেমন লম্বা তেমনই চওড়া। বাঙালিদের মধ্যে সচরাচর অমন দেহ সৌষ্ঠব একটা বড় চোখে পড়ে না। বিরূপাক্ষ এগিয়ে গেল। পার্বতীবাবু বাড়ি আছেন? হ্যাঁ আছেন, আপনারা? চিনবেন না, নাম বললেও আমাদের একটু যদি দয়া করে ডেকে দেন। যুবক বললে। ও আসুন ভেতরে। যুবক ওদের বসিয়ে ভেতরে চলে গেল। মাঝারি গোছের ঘরটি তার বহুমূল্য আসবাবপত্রে সুসজ্জিত। একটু পরই পরিধানে পায়জামা ও গায়ে জাপানি কিমন ও পায়ে ঘাসের চপ্পল পার্বতীচরণ এসে ঘরে ঢুকল। এই যেন সে সেদিনকার দেখা পার্বতীচরণ নয়, মৃত্যুঞ্জয় মনে হয়। প্রাচুর্যের ছাপ দেহে ও পোশাকে সুস্পষ্ট। ঘরের কোণে ত্রিপায়ার পরে দামি টেবিল ল্যাম্প জ্বলছিল। উজ্জ্বল আলোয় ঘরটি আলোকিত। আপনারা? নমস্কার পার্বতীবাবু। উঠে দাঁড়ান বরাট। চিনতে পারছেন আমাকে? আপনি? ভ্রু দুটো কুঞ্চিত হয়ে ওঠে যেন পার্বতীচরণের। আমার নাম মৃত্যুঞ্জয় বরাট। কিছুদিন আগে আপনার মনে পড়ছে না, ঘটোৎকচের হত্যার ব্যাপারে আমার ওখানে গিয়েছিলেন? ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে বটে। বসুন। তা আপনি এখানে আর কোনো খবর টবর পেলেন নাকি? না না, কই আর পেলাম। আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, আমার শ্যালো বিরূপাক্ষ সেন। বীরু, ইনি পার্বতীবাবু। বিরূপাক্ষ সে সময় পার্বতীচরণের মুখের দিকে চেয়েছিল। বললে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বই কি। তা কি মনে করে বলুন তো? আমার এই শ্যালকটি একজন নামকরা রহস্য সন্ধানী। একে সব বলেছিলাম ঘটোৎকচের কথা। সব শুনেও বলল আরও কি সব ও জানতে চায় আপনার কাছে, তাই। ও আমার কাছে? কিন্তু আমি যা জানতাম সবই তো সেদিন বলে এসেছিলাম আপনাকে বরাট সাহেব। কথা বললে এবারে বিরূপাক্ষ। হ্যাঁ, বলে এসেছিলেন এবং তাতে করে খুব উপকৃত হয়েছি। তবে আরও কিছু জিজ্ঞাসা আমার আছে, যদি অনুগ্রহ করে আমার প্রশ্নের জবাবটা দেন। হ্যাঁ, কি প্রশ্ন আপনার? বেশি নয়, 3টে প্রশ্ন। হ্যাঁ বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, ঘটোৎকচ যে মৃত্যুঞ্জয় বাবুর এলাকায় ছিল, কার কাছে কেমন করে আপনি সংবাদটা পেয়েছিলেন? স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন পার্বতীচরণ বিরূপাক্ষের মুখের দিকে। একটু চুপ করে থেকে শান্ত মৃদু কণ্ঠে বললেন, আপনার দ্বিতীয় প্রশ্ন বিরূপাক্ষ বাবু? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন আমার কেউ কেষ্ট ভূঁইয়া আপনার কতকালে পরিচিত ছিল, এবং কেষ্টই কি ঘটোৎকচের বাপ, আর তাই যদি হয় তো সে এখন কোথায় জানেন কিনা? আবার স্তব্ধতা কিছুক্ষণ। তারপর পূর্ববৎ ধীর শান্ত কণ্ঠে বললেন পার্বতীচরণ, আপনার তৃতীয় প্রশ্ন? তৃতীয় ও শেষ প্রশ্ন আমার রামকিঙ্কর সিংহের উইর অনুসারে তার 3 পুত্র ও ঘটোৎকচের অর্থাৎ নবকুমারের মৃত্যুর পর জ্ঞাতি হিসাবে দূর বা নিকট যাই হোক, আপনি বা আপনার পুত্রেরা ছাড়া অন্য কোনো ওয়ারিশন আছেন কিনা, থাকলে তারা কে এবং কোথায় আছেন? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। সব প্রশ্নেরই আপনার আমি জবাব দেব বিরূপাক্ষ বাবু, আমার সাধ্য মতো। বসুন, আগে চাটা খান। বলতে বলতে উঠে দাঁড়ান পার্বতীচরণ এবং অন্দরের দরজার দিকেই অগ্রসর হন। কিন্তু তার আগেই বাইরের বারান্দায় ভারী এক জুতোর শব্দ শোনা গেল। সেই জুতোর শব্দ শুনেই যেন থমকে দাঁড়ান পার্বতীচরণ। ও, আবার কি এলো? ঘরে এসে ঢুকলেন থানা অফিসার কামাখ্যা সামন্ত। এই যে সিংহ মশাই, নমস্কার, আপনার কাছে আসছি, সামন্ত বলেন এবং ঘরে প্রবেশ করতে থাকে। আমার কাছে? হ্যাঁ। ও, তা বেশ, বসুন। আমি সকলের জন্য চায়ের কথা বলে আসি। না না, বাধা দিলেন সামন্ত। চায়ের জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না। না না, আপনি বসুন, সামন্ত বাধা দেন। না না, সে কি, অতিথি আপনারা, বসুন, আমি এখনই আসছি। না, আপনি যাবেন না। হঠাৎ যেন সামন্তর কণ্ঠে একটা কঠিন নির্দেশের সুর ধ্বনিত হয়ে ওঠে। যাব না? না। কি ব্যাপার বলুন তো? গম্ভীর কণ্ঠে এবারে সামন্ত বললেন, বসুন, বসলেই সব কিছু জানতে পারবেন। বসতে হবে না, আপনি বলুন। মিস্টার সামন্তই কথা বলতে যাচ্ছিলেন, কিন্তু তাকে বাধা দিয়ে বিরূপাক্ষ বলে, আমি বলছি মিস্টার সামন্ত, লেট মি স্পিক। মিস্টার সামন্তই কথা বলতে যাচ্ছিলেন, কিন্তু তাকে বাধা দিয়ে বিরূপাক্ষ বলে, আমি বলছি মিস্টার সামন্ত, লেট মি স্পিক। পার্বতীচরণ বাবু,
আপনি নিশ্চয়ই শুনলে খুশি হবেন, শেষ পর্যন্ত আমরা মৃত ঘটোৎকচের হত্যাকারীকে খুঁজে পেয়েছি। সত্যি? সত্যি বলছেন? হ্যাঁ। কে সে? কোথায় সে? ব্যস্ত হবেন না, সব এখনই শুনতে পাবেন, কিন্তু তার আগে যে 3টে প্রশ্ন আপনাকে একটু আগে আমি করলাম তার জবাবগুলো যদি দিতেন। ওহ, সেই প্রশ্নগুলো? হ্যাঁ, দেখুন, কেষ্ট ভূঁইয়ার নামও আমি কখনো শুনিনি, আর দেখিওনি জীবনে তাকে। নবকুমারের বাপের নাম ছিল সিধুচরণ। সে অনেক দিন হলো গত হয়েছে। আর চরণের কথা শেষ হলো না, সহসা এক জীর্ণ বসন পরিহিত বৃদ্ধ, এক মাথা চুল ও এক মুখ দাড়ি, ছুটতে ছুটতে ঘরে এসে ঢুকলো। না 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 না, থাকবো না, থাকবো না, থাকবো না আমি। এবং তার পশ্চাতে এসে পূর্বে সেই যুবক ঘরে ঢোকে হন্তদন্ত হয়ে। এ কি ব্যাপার মনীষ? ব্যগ্র কণ্ঠে সুদান পার্বতীচরণ। ও ঘর থেকে বের হয়ে এসেছে। চল চল। এগিয়ে এসে লোকটার হাত ধরেন পার্বতীচরণ। চল, ভেতরে চল বলে তাকে ধরে নিয়ে এগিয়ে যান দরজার দিকে, কিন্তু লোকটা যেতে চায় না, বলে, না, আমি যাবো না, ঘরে আমি যাবো না। আপনারা কে? আমাকে বাঁচান, আমাকে বাঁচান, চল বলছি। কঠিন হয় পার্বতীচরণের কণ্ঠস্বর। দাঁড়ান পার্বতীবাবু। বিরূপাক্ষই এবারে বাধা দেয়। লোকটিকে ও আমার এক দূর সম্পর্কের আত্মীয়, মাথার গোলমাল হয়েছে, অনেকদিন পাগলা গারদে ছিল। না 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 না, মিথ্যা কথা, দোহাই আপনাদের, বাবুর কথা বিশ্বাস করবেন না। আমি পাগল নই, বিশ্বাস করুন আপনারা, আমি পাগল নই। মনীষ ইতিমধ্যে দরজার দিকে এগুচ্ছিল, তাকে বাধা দেয় বিরূপাক্ষ। যাবেন না মনীষবাবু, দাঁড়ান। মনীষ ঘুরে দাঁড়ালো। কেন, আপনার হুকুম নাকি? আমি যাব, দেখি কি আটকায়। এবারে কথা বললেন সামন্ত। যাবেন না, আমার হুকুম। এবারে পার্বতীচরণ কথা বললেন। কিন্তু এসব কি কি ব্যাপার? কিছুই যে আমি বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? না। বুঝবেন, এখনই সব পরিষ্কার করে বুঝবেন, বলে এবারে সেই লোকটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে বিরূপাক্ষ। কি নাম তোমার? ভয় নেই, বলো। আগে আমার আমার নাম? হ্যাঁ বলো বলো, কিচ্ছু ভয় নেই। কেষ্ট ভূঁইয়া। আগে কেষ্ট ভূঁইয়া। কেষ্ট? হ্যাঁ, তোর নাম কেষ্ট? হতভাগা। কুৎসিত ভাবে চিৎকার করে ওঠেন হঠাৎ পার্বতীচরণ। চিৎকার করে আর কোনো লাভ হবে না সিংহ মশাই, জানবেন ধর্মের কল চিরদিন এমনি করেই বাতাসে নড়ে। মিস্টার সামন্ত, সিংহ মশাইকে গ্রেপ্তার করুন, এই ঘটোৎকচকে হত্যা করেছে। কি পাগলের মতো আবল তাবল বলছেন মশাই? মাথাটা আপনার খারাপ হয়ে গেল নাকি? পুত্রাধিক নবকুমারকে আমি খুন করেছি? হ্যাঁ করেছেন বই কি, যেহেতু রামকিঙ্কর সিংহের অর্থটাও ছিল তারও অধিক আপনার কাছে। দৈব আর আপনার 2টি মাত্র মারাত্মক ভুলেই সব বানচাল হয়ে গিয়েছে। বিড়াল ব্যাগের বাইরে চলে এসেছে। পালাবার চেষ্টা করবেন না, করে কোনো লাভ হবে না। সমস্ত বাড়ি আপনার আর্মড পুলিশে ঘিরে রয়েছে। কিন্তু বিরূপাক্ষের মুখের কথা শেষ হলো না, হঠাৎ লাফিয়ে পড়ে বাঁ হাতে একটা ধাক্কা দিয়ে পার্বতীচরণ ঘরের একটি মাত্র টেবিল ল্যাম্পটি মাটিতে ফেলে দিতেই ঝনঝন করে একটা শব্দের সঙ্গে সমস্ত ঘরটা মুহূর্তে নিশ্চিদ্র অন্ধকারে ভরে গেল। কিন্তু তবু পালাতে পারলেন না পার্বতীচরণ। পালাতে গিয়ে পুলিশের গুলিতেই প্রাণ দিলেন। মনীষও আহত হয়ে গ্রেফতার হলো। ফিরতি পথে ট্রেনে বসে বিরূপাক্ষ বলছিল, ভুল করেছিল, 2টি ভুল করেছিল পার্বতীচরণ, তোমার কাছে মৃত্যুঞ্জয়। কেন এই কথা বলছো সেটাই তো বুঝতে পারছি না, আর বুঝতে পারছি না কেন সে এসেছিল। বিরূপাক্ষ বলতে থাকে, ঘটোৎকচের হত্যার ব্যাপারটা সম্পর্কে পুলিশ সত্যি সত্যি দুর্বোধ্য ভেবে হাত গুটিয়ে নিয়েছে কিনা সেটা তোমার সঙ্গে কথা বলে শিওর হতে। অ্যান্ড দ্যাট ওয়াজ হিজ গ্রেটেস্ট ব্লান্ডার। কারণ সে না এলে এবং দৈবক্রমে আমি না এসে পড়লে নাটকের পরিসমাপ্তি এভাবে হতো না। ওই ভুল সে করেছিল নিজের প্রতি অসাধারণ আত্মবিশ্বাসে, টু মাচ সেলফ কনফিডেন্স। এবং দ্বিতীয়ত, ঘটোৎকচের সত্যিকারের অতীত ইতিহাসটা ওই একই কারণে তোমাকে বলে। কিন্তু কি করে তাকে তুমি সন্দেহ করেছিলে বিরূপাক্ষ? 2টো কারণে। হ্যাঁ, কি কি? প্রথমত, পার্বতীচরণের চেহারার সঙ্গে যে ব্যক্তি ঘটোৎকচের হত্যার পূর্বে তার সঙ্গে দেখা করতে এসেছিল, 2 জনের চেহারায় অদ্ভুত সৌসাদৃশ্যের কথা ভেবে। এবং দ্বিতীয়ত, হত্যার 2 মাস পরে তোমার কাছে পার্বতীচরণের আবির্ভাবে। হ্যাঁ, কিরকম? ঘটোৎকচের হত্যার বিবরণ সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, অতএব পার্বতীচরণের সে কথা না জানবার কথা নয়, সে জানতো।
তারপর আর কি, সন্দেহ মাত্রই করেছিলাম। কিন্তু এখানে এসে প্রথমত সামন্তর কাছে যখন শুনলাম এই 16 বছর ধরে বরাবর পার্বতীচরণ রানাঘাটেই ছিল এবং সে বড় একটা বাড়ি থেকে বের হয় না, বুঝলাম 16 বছরের ইতিহাসটাই তার মিথ্যা। সন্দেহ ঘনীভূত হলো। সর্বশেষে পার্বতীচরণের গৃহে গিয়ে তার গৃহপ্রবেশের সঙ্গে সঙ্গে যখন দেখলাম সে ন্যাটা, বাঁ পাটা সে চেপে চেপে চলে, সন্দেহের আর কোনো অবকাশই রইল না। হ্যাঁ আশ্চর্য কিছুই তো নয়, জাস্ট কমন সেন্সের অ্যাপ্লিকেশন। এখন আমার মনে হচ্ছে রামকিঙ্কর সিংহের সমস্ত সম্পত্তি হাতাবার লোভেই শুধু সে ঘটোৎকচকে হত্যা করেনি, রামকিঙ্করের 3 ছেলেকেও নিশ্চয়ই বিষ দিয়ে হত্যা করেছিল। তাদের মৃত্যু কলেরায় হয়নি। খুব সম্ভব নয়, নিশ্চয়ই তাই। কথাটা বলে বিরূপাক্ষ একটা চারমিনারে অগ্নি সংযোগ করল। শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তের লেখা গল্প ঘটোৎকচ সংহার। সমগ্র পাঠ এবং বিভিন্ন চরিত্রে ছিলাম আমি লোকনাথ। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও নতুন কোনো গল্প এবং উপন্যাস নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।